শনিবারই আমাকে ফোন দিয়েছে যে রাসেল এরকম এরকম তোমার বাবা তো গেছে। সে আবার মনে করছে যে আমার আত্মীয় স্বজনের বাড়িতে মনে গেছে, তো তোমার বাবা গেছে, তোমার বাবা এখন আসতেছে না, ফোনও দিচ্ছি ফোনও পাইতেছি না, বন্ধ। না আমি বললাম আব্বা তো কোথাও যে 1 ঘন্টাও থাকে না, 1 মিনিটও থাকে না, গাড়ি তাও আবার গাড়ি নিয়ে। তো আমাকে ফোন দিয়েছে, পরে আমি শুনছি, আমি তাড়াতাড়ি মনে করেন যে সিনজি দিয়ে চলে আসছি মুন্সিগঞ্জ, আইসা থানায় চিটিমিটি করছি, চিটি করার পরে দিয়ে এরপর দিয়ে আব্বুকে তারপরের দিয়ে ওই দিন আবার রাত হয়ে গেছে, তা খুঁজতে বের হতে পারিনি। তারপরের দিন আবার খুঁজতে বেরিয়েছি, আঙ্কেল একটা গাড়ি রিজার্ভ করছে, এটা নিয়ে খুঁজবো পুরো মুন্সিগঞ্জ। তো এর ভিতরে আসছি এক জায়গায়, আব্বুর আবার খোঁজ পাইছি যে ওইখানে একটা লাশ দেখছি, তুমি যায় দেখো এটা কে, তুমি চিনো কিনা। পরে যায় দেখি আমার আব্বু অনেটার মানে গ্রামবাসী এটার তুলে রাখছে আমার আব্বুকে। পরে আমি আবার হসপিটালে নিয়ে আসছি, পুলিশ টুলিশ, আমি বলছি স্যার এটা পোস্টমর্টম না করলে হয় না, যে সে বলছে এটা পোস্টমর্টম না করলে হবে না, তো করছে। তারপরে আমরা লাশ নিয়ে আমি অ্যাম্বুলেন্সে, তারপর আমি বরিশালে নিয়ে গেছি, বরিশালে রাতের ভিতরে আব্বুকে দাফন করে লাইছি। এখন এটার একদম পুরো ফাঁসি চাই, যারা যারা এটার ভিতরে জড়িত আছে, যে কজন আছে সবার। কেন এটা মুন্সিগঞ্জে শুধু আমার আব্বা একা অটো চালায় না, হাজারো মানুষ অটো চালায়। কেমনে আমরা মনে করেন রাস্তার নিরাপত্তা নাই কোনো, আমি একটা সেট চালাইতাম তাও আমার মনে করেন সেম এই কাহিনীর ভিতরে নিয়ে আসে এরকম পজিশন করে। তো এরকম আমরা যদি একটু নিরাপত্তা না পাই কেমনে হবে, আমার এটার সুস্থ মানে পুরাভাবে এটার ফাঁসি হবে যে কজনই আছে। আমার আব্বু, হ্যাঁ সঠিক তদন্তের মাধ্যমে এটা বিচার চাই। আমার আব্বুকে যেভাবে মারছে এটা কোনো একটা মানুষ আর একটা মানুষকে মারে না। আমি ছেলে দেখে তার ফেসটা চিনছি, অন্য কোনো মানুষ জীবনে চিনবো না আমার বাবাকে। আমার বাবার পরনে একটা গেঞ্জি ছিল, একটা ট্রাউজার ছিল পরনে, ওগুলো দেখে আমি চিনছি। আব্বার মুখে চাপ দাঁড়িয়ে আছে, আমি ওইটা দেখে চিনছি। আব্বার এই যে চুলগুলো একটু কোকড়া কোকড়া, আমি মানে পুরো আব্বাকে চিনছি। আরে আমার ছোট কাকা আসছে আমার সাথে। আমার এই ছোট ছোট 5টা ছেলে, আমার মেয়েটার 8 বছর, ছোট মেয়েটার, বড় মেয়েটার 10 বছর, আমার একটা ছেলে আছে। আমার ছেলেটা কোনো কিছু বলতে পারে না। আমার ছেলেটারে কইছি আমি ঢাকা এনে ডাক্তার দেখাবো, আমি সে আশা পুরাইতে পারি নাই। এখন আমার এই কে সে আশা পুরাইবো, আমার এই বড় ছেলে, আমার কোনো ছেলে নাই, আর আমার সংসার দেখবো কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই। আমার বাবা আমাদেরকে ছোট তুই মারা গেছে, এখন যে আমাদেরকে চাইবো এরকম কোনো লোক নাই আমাদের। আর আমাদের অত আর্থিক অবস্থাও নাই যে আমি এই ছেলেপেলেদেরকে নিয়ে আমি যে চলবো। আমার এই বড় ছেলে, এখন যে আমার ছেলে মেয়ে পাগলের ভিতরে করে। আমার শাশুড়ি বুড়া মানুষ, হ্যাঁ কোনো হাঁটতে চলতে পারে না, অসুস্থ, হাঁপাও ভাঙ্গে গেছে। আমার স্বামী বলছে যে টাকা পয়সা কামা করে আমি মাকে ডাক্তার দেখাবো। আমার শ্বশুর ছোট থাকতে মারা গেছে। যার গ্যারেজে থাকে সে খবর দিছে শুক্রবার, হ্যাঁ এই নিখোঁজ হয়েছে। খবর হ্যাঁ খোঁজাখুঁজি করছে, পারে নাই। আমার নিজের গাড়ি, সে হিসাব করছে কোন জায়গায় আছে, সেখান থেকে আসবে, আসলে তারপরে গ্যারেজে যাইবে, হ্যাঁ খোঁজখবর নিবে। এখন হ্যাঁ না দেখে হ্যাঁ খোঁজাখুঁজি করে, আমার ছেলের নাম্বার নাই, আমাদের নাম্বার নাই, কি বলে আমাদেরকে খোঁজ দিবে। তারপরে খোঁজ দিয়ে আমার ছেলের নাম্বার সংগ্রহ করে তারপরে আমার ছেলেকে ফোন দিছে। ছেলে আবার আমাকে বলছে মা বাবা বাড়িতে ফোন দিছে। আমি কই না বাবা, তোমার বাবা তো শুক্রবার ফোন দিছে। মা বলতে পারো তুমি কোন সময় ফোন দিছে? আমি শুক্রবার জুমার টাইমে তোমার বাবা বাড়িতে ফোন দিছে। তো কি বলছে? বলছে যে নামাজ পড়তে যাব। তা আমি বলছি তাই নামাজ পড়তে যান। তারপরে যে আমার স্বামীকে ওরা যে এইভাবে মারছে, কি করছে আমি জানি না। এই ভাই আমারে খবর কোয়ানে আমি এই শুনছি। আমার ছেলেকে আমি ঢাকার থেকে এই মুন্সিগঞ্জে পাঠাইছি। বাবা তুমি এখনই যাও, তোমার বাবার যে কোনো সমস্যা হয়েছে, সমস্যা না হইলে এইখান থেকে এই খবর দিত না। তুমি যাইবা হোক বাবা যাও। কয় বা আমার সাথে টাকা নাই, আমি কিভাবে যাইব, আমার পথ ভাড়া নাই। আমি কইছি বাবা কেউ সাথে নিয়া তুমি যাও। তারপরে ছেলে কার থেকে টাকা নিয়ে এই মুন্সিগঞ্জে আসছে। আসার পরে আমি আইডি কার্ডের ফটোকপি পাঠাইছি, আমার পাসপোর্ট ছবি পাঠাইছি। পাঠার পরে আমার ছেলে রবিবার বিকালে থানায় জিটি করছে। একজন বলে সেখানে যে গ্যারেজে গাড়ি রাখতো সেখানে সে ওই গাড়ি ঠিক করতো, নিয়ে আসা যাওয়া করতো, এর সাথে বইয়া একসাথে চা টা খাইতো। ওই বলে এখানে আছে। আমি ভাই জানি না, এখন আজকে ওই তত্ত্বটা পাইছি। এখন তো আমার ভাই যদি জীবিত থাকতো তাইলে সে চিনতো, আমি এখন চিনি না। চিনে যার গ্যারেজে ওই গাড়ি ঠিক করতো সে ওকে চিনে। এখন আমি এইটার উপযুক্ত বিচার চাইতো। আমি তাদের ফাঁসি চাই, যেইভাবে আমার ভাইকে কষ্ট দিয়ে ওরা মারছে। গত 31 অক্টোবর মুজিবল মাঝি নামে
একজন অটো রিক্সা চালক তার বাসা থেকে অটো নিয়ে বের হয় এবং সে 2 তারিখ পর্যন্ত বাসায় ফেরত না আসায় আমার থানায় একটা মিসিং ডায়েরি হয় যে অটো সহ সে আসে নাই। আমরা এটা পাওয়ার পরেই আমরা কাজ শুরু করি, আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে খোঁজখবর করতে থাকি। পরদিন সকালবেলায় 3 তারিখে সকালবেলায় রতনপুরে ডোবায় একটা লাশ পাওয়া যায় ভাসমান অবস্থায়। আমরা ডিসিস্টের যারা মিসিং ডায়েরি করছে তাদের সাথে যোগাযোগ করি, তারা এসে তার বাবা হিসাবে শনাক্ত করে এবং আমরা এটা নিয়ে কাজ করতে থাকি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমার এসপি সাহেবের নির্দেশে এবং এডিশনাল এসপি সহ সকল তত্ত্বাবধানে আমাদের একটা টিম এটার পিছনে সারা রাত ধরে কাজ করে এবং 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা 3 জন ছিনতাইকারী যারা তাকে হত্যা করছে করে অটো লুট করে নিয়ে গেছে সে 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই অটো 2 দফায় বিক্রি হয়ে গেছে এর মধ্যে 2 দিনের মধ্যে। সে 2 জন যারা অটো কেনাবেচার সাথে জড়িত তাদেরকেও এই মোট 5 জনকে আমরা গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা আরও যেই 3 জন ছিনতাই করছে তারা হলো সোহাগ, জয় এবং ইমরান। এই 3 জন আরও 15 দিন আগে তারা প্রস্তুতি নেয়, তারা পেশাদার ছিনতাইকারী, যে মজিবল একা থাকে, মজিবলের কাছ থেকে এই অটোটা তারা ছিনতাই করে বিক্রি করবে এবং প্রয়োজনে তাকে খুন করবে। তারা তাদের পূর্ব পরিচিত। পরিকল্পনা মোতাবেক তারা ইমরানের বাসায় সামনে তাকে আসতে বলে, বণিক্য পাড়ায়, যে তারা মাওয়া যাবে এই কথা বলে। সোহাগের ডাকে আসে, আসার পরে বাসার সামনে অটোটা রেখে মজিবল তার বাসায় যায় এবং তাকে সেখানে বন্ধু হিসাবে কিছু নেশা জাতীয় জিনিস খাওয়ায়। নেশা খাওয়ার পর সে শুয়ে পড়ে। এই সময় তার গলায় রশি পেঁচিয়ে হাত পা ধরে তাকে হত্যা করে। এরপর তার লাশটা এনে রতনপুর ডোবায় ফেলে দেয় এবং এই অটো নিয়ে দলাগাঁও বাজারের পাশে রামপাল সেখানে বিক্রি করে 95,000 টাকা হারুনের কাছে। হারুন এটা আবার 1,01,000 টাকা বিক্রি করে আলী হোসেনের কাছে। আমাদের পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্বল্প সময়ের মধ্যে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো চক্রটিকে গ্রেপ্তার এবং অটো উদ্ধার, পাশাপাশি যেই মোবাইল ব্যবহার করা হয়েছে সেই মোবাইল উদ্ধার করতে সমর্থ হই। হত্যাকাণ্ডটা বণিক্যপাড়া ইমরানের ভাড়া করা বাসা, বণিক্যপাড়ায় 31 তারিখ শুক্রবার রাতে। আসামিদের 3 জনের বিরুদ্ধেই মামলা আছে। এর মধ্যে একজন যার নাম জয়, তার নামে এর আগে লিঙ্কন মার্ডার, বণিক্যপাড়ায় লিঙ্কন মার্ডারের সে আসামি এবং মূল হোতা। লিঙ্কন মার্ডারের সাথে এই মার্ডারেরও একটা সম্পর্ক আছে, যে সে নিজেই স্বীকার করছে একটা কেচি দিয়ে, লিঙ্কনকেও কেচি দিয়ে তার হার্টের মধ্যে গুঁতো দিয়ে তাকে হত্যা করছে। এই ক্ষেত্রে এখানেও সে স্বীকার করছে যে যখন তার মৃত্যু নিশ্চিত করার জন্য কেচি দিয়ে তার বুকে সে আঘাত করে। জয় স্বীকার করছে লিঙ্কনকে হত্যা করছে আরও 2.5 বছর আগে। চিন্তার ঘটনা আরও কয়েকটা ঘটনা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা তাদের বিভিন্ন ভিডিও ফুটেজের সাথে মিলানোর চেষ্টা করতেছি। এটা নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন আছে। তারা মিশন দিল, কিন্তু মৃত বাড়ি হলো হিজলা, বরিশাল। যে মারা গেছে মজিবলের বাড়ি বরিশাল, হিজলা। হ্যাঁ, মামলা আমরা ঘটনার পরপরই, লাশ পাওয়া যাওয়ার পরপরই মৃতের ছেলে বাদী হয়ে মামলা করে। সে মামলা আমরা তদন্ত করছি।